অর্ধেক জুড়ে রয়েছে ফুলের বাগান, সেখানে হরেক রকমের বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা মম করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতেই তুষারকে ছাদে আসতে দেখল তুষি। মুখ ভেঙচি কেটে রেলিং এর ওপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি দিন দুপুরে মানুষকে মারতে উঠে পড়ে লেগেছিস? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল। তুষি দাঁতে দাঁত চেপে বলল, তাতে তোমার কি? আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো, তুমি কোনো কথা বলতে আসবে না। জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়, বোকামে, ওসব বুঝবি না তুই, বয়স কম, এই জন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কম, চিল্লায় বেশি। কথাগুলো শুনেই তুষির রেগে গেল। এই ব্যাটা কোন কথা থেকে কোন কথায় গেল, শালা বদলোক। পুনরায় তুষার বলল, এদিকে আয় দেখি, মাথা মুছে দেই। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে পেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু মনে হয় এই বুঝি বোম এক্ষুনি ফেটে যাবে। এই তুষার হতচ্ছাড়া আর কতভাবে কথা শুনিয়ে শাস্তি দেবে কে জানে। এসব ভেবে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাতে নিয়ে নিল তুষার। মাথায় জোরে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনো দিনও পারবি না। যদি পারতি তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতে আবার ফাজলামি ছলে বলে উঠল তুষার, মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস তবে মাইর হবে, তাও দুই গালে দুইটা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিচ্ছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশের কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই। কত স্বপ্ন আমার, এসব তো তুই এক নিমিষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবাটা দিতেই পারবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। দুই চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে চুল মুছিয়ে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। এই মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। ওর এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। এদিকে তুষির ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বোন মানুষ কি শুধুমাত্র চুল মোছাতে সেই বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষির মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষি চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, আচ্ছু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এই কথাটি বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষি রাগে গজগজ করতে করতে জবাব দেয়, বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো? হ্যাঁ, একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ? আসলে তোমার নাকেই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কাউকে জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগে মেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আছিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাসার মতো চুলগুলো বেঁধে দিই। এভাবে নিচে যাওয়া যাবে না। হয়তো তোর ওপর পেতনি ভর করবে, আমার হবে জ্বালা। শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্তে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলিহুদ এক মুহূর্ত শান্তি দিবে না, সেটা তুষি জানে। তাই বলে ছাদে ইচ্ছে করে ছাদ থেকে এক লাফে টুপ করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধলো আরেক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিক মতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে উঠল।
তুষার দিল এক ধমক। তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলেও তুষি 32টা দাঁত বার করে ক্রমাগত হেসে যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, এভাবে হাসিস না তুই টুসু চুন্নি। আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ ছাড়া মুখে লজ্জা এসে ভিড় করলো। ছাদে আর দেরি না করে তরতর করে সিঁড়ির দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আজ তো বন মানুষ একটা। সময়টা তখন সন্ধে নামার আগ মুহূর্ত। আকাশে লাল আভায় চারপাশে স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে। পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাস্তার জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং উঠে যাওয়া বেঞ্চে জানে শত শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্টু হাসি, বেকার প্রেমিকের 10 টাকা ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পে তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে করেই হোক আজ বিকেলে দেখা করা চাই। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদা সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো রাফসার। তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসায় সে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখে চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টা নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দি হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি সেই দৃশ্য। ওইদিকে তাকিয়ে প্রশ্ন ছিল মিরাজের দিকে, কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করলো। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা খাকারে দিয়ে মাথা চুলকে বলল, এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যা। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীন ভাবেই তাকিয়ে শুধালো, এতটুকুই, আর কিচ্ছু না? না, আর কি? আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হইল। চোখ সরিয়ে আবারও সামনে দৃষ্টিজোড়া নিবদ্ধ করলো। মিরাজ বুঝলো বোকামি করে ফেলেছে। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে বইটা দিয়েছিলাম, পড়েছিলে? কেমন বইটা? ভালো, খুব ভালো। রাফসার নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেল। বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠায় কিছু ছিল, দেখেছিস? কি দেখবো, বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটি শুনেই মিরাজের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদতে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতে পড়ে আছে, যার জন্য সারা রাত কাপা হাতে এক এক করে 10 পৃষ্ঠা লিখেও মন মতো হয়নি বলে আবারও লিখেছে। সে পড়তেই পারল না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতে লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোরই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় না, এর জন্যই তো কাগজে লেখা। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওই দিন বাসায় যাওয়ার পরেই এক বর্ষায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পাই। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা, চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না। শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকব, তখন এক রাফসা আমার মাথার পাশে বসে গাল বেয়ে বাম হাতের ঊর্ধ্ব পিঠে চোখ মুছে আমার কপালে আবারও যন্ত্রটি দেওয়াই মনোযোগ দিবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার গরমে ঘামা গায়ে লেপ্টে যাওয়ার শার্টের পেশির গন্ধে আমার বুকে জড়িয়ে যাবে। আমি তখন জোর করাই বকুনে দিব। রাফসা খিলখিলিয়ে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসাবে এতটুকু তো আবদার করতে পারিস। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিও রাখতে পারে।
তুই না হলে তুই জীবনটাকে সারা জীবনের জন্য দিয়ে দিলি। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো পুষ্পফুল। জানিস, আমি না তোর কাছে ভীষণ ভীত। 5টা-7টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারিনি, প্রকাশও করতে পারি না। শুধু 1000বার বলতে চাই, বিয়ে করবি আমার? তোর ব্যক্তিগত আহাম্মক। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউ বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করে কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিন থেকে মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন বহুবার সেই চিরকুট পড়ে তবেই ঘুমাতে যায়। রাফসার একসময় এসব কথা ভাবতেই বিরক্ত মনে হচ্ছে। এখন ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আহাম্মক, ভালোবাসিস এটা বলতে এত কেন ভয়? সোজা সাপটা ভালোবাসি বললেই তো হয়। তা না, কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে। ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললে বল, না হলে উঠলাম। মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওসব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসে। আগে বলবি না আমায়? তাহলে তো আসতে মানা করতাম। এরপর দুজনেই উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে এমন করলো। নিজের প্রতি 1000টা গালি দিয়ে তবে রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটা সামনে থাকলে কি করা উচিত কিছু বুঝতে পারে না। সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে 1000বার আওড়ালো, আহাম্মকেরই আহাম্মক, এক মুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না, গাধা। মেয়েরা কিসে ইমপ্রেসড হয় সব কি তোকে আমি শিখিয়ে দেব? একটু 20 টাকার গোলাপও তো আনতে পারতি, হতচ্ছাড়া বলদ। সারা রাত ভেবেছিলাম কি, আর হলো কি, মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটেছিল। তুষার রুমে উকি দিয়েই দেখলো তুষি পড়ার টেবিলে 2 হাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থায় ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখলো। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজে হেসে নিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর হয়ে বলল, কিরে চুন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলাম তো চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবার পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চ স্বরে বলল, তুষি উঠ, দেখ তোর চুলে তেলাপোকা। উঠ উঠ, গেল রে তেলাপোকাটা, একেবারে তোর নাকের ভেতর ঢুকে গেল। তুষি ভয়ে ধরফর করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখন ভেতর থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ের তো স্বরে বলে, বাঁচাও! তুষার ভাই কোথায়? তেলাপোকা, মরে গেলাম। তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলেই তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসছে, উচ্চ স্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে। আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ। বুকের ভেতরে মনে হচ্ছে ধুরুম শব্দে হাতুড়ে পেটাচ্ছে। মনের মাঝে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। এ যে হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলার বৃষ্টি। বড় একটা দম নিয়ে তুষারও নিজের দুহাতের বাঁধন শক্ত করল। দেখে মনে হচ্ছে পালে নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর 2 বার টুপ করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে তোকে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্ট তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস তুষুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবে ধরে রেখে হু হু করে কেঁদেই যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই।
এই সেই একমাত্র স্থান যেভাবে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকালো, মনে মনে বলল, শালি একটু ভালোভাবে থাকবি না? রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোমান্টিক মহিলা, কি সব অসভ্যতা করছিস? আবার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। তুষির চুলে সেও মুখ ঘষল, এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি। না না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনা পয়সার। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চ স্বরে হেসে দিল, বলল, কেমন দিলাম তো সুচন্নি, দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টিলু কিচ্ছু নেই। কথাটি শুনেই মাথা তুলেই বুঝল তুষি একদম তুষারের বুকের মাঝে লিপটে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূল ওই বোন মানুষটা। বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দু নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার কয়েক পাশে লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুসু। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরলি। ছি জি, তুসু এই ছিল তোর মনে? একদমই কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে ন্যাকা কান্না করে আবারও বলে, কান খুলে শুনে রাখ তুসু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তো সে ফালতু কথায় ভীষণ চেতে গেল। তেরে গিয়ে বলল, নাটকের গোডাউন, তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি, আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে যাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষির গা পেতে জ্বলে যাচ্ছে, রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। তুষার ফাট করে বলে, কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস, ভদ্র মহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুথু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে তার উপর খেপাচ্ছে এই বোন মানুষটা। তবুও এক বিন্দু বুঝতে দিল না তুষারকে। রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত? আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি, তার আগে একটা কথা শুন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট্ট এক টিপ বের করে টুপ করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি শোন তুসু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথাই কি যে ছিল তো সে জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণে দুষ্টু কথা সব এখনো নিজের চোখে ও কুর্নিশে বাজছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাপাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি, দিন দিন এত কেন রোম্যান্টিক হচ্ছে তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম,
বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছে করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই, তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে যে। খুব কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে নূরজাহান। আজাদ হোসেন বেলকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরেই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই মন পুড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষের জন্য হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউই বলবে আজ মনে হয় আরো 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষ দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলো, তুষি আম্মু, ঠিক মতন ঘুম হয়েছে? তুষি টিভি রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে ওঠে তুষি। আজাদ হোসেনও ভাগ্নির কথায় হাসে। এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলি বলো তো, আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মামাকে বলে, মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না। দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তুলে, আজ কোনো খবরই নেই। তা ঠিক বলেছিস, নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না। এ কথা বলে আজাদ আর তুষি উচ্চ স্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার? এত কি নিয়ে হাসা হচ্ছে মামা ভাগ্নির? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতে আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তর সইছে না। তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নায় শেষের দিকে। তখন সে শুধু চামচ দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাগের 7ম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখে ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না এখনো, চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউ দিব না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথায় খানিকটা হকচকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবারও বলে উঠল, এই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের 2 চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষারের কথায় হেসে দিল। এরপর বলল, তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলেছে, দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষির অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো। এর মানে হলো, জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে সবকিছু শোধ তুলবো। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটে হুড়মুড় করে নিজের রুমের দরজা আটকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তুষারের চোখ ছানা বড়া। এ কি করলো তুষুচুন্নি? তাই বলে একদম সত্যি সত্যিই দিয়ে দিল? দিন দিন তো দেখছি সাহস বেড়েই চলেছে। নূরজাহান হাহা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দেবে? ভালো হয়েছে, আমি আরো শিখিয়ে দেব। তুষার মনে মনে বিড়বিড় করে,
রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার 2 মেয়ে রাদিবা, মাহিরা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশি কে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তুষির সাথে আগে থেকেই রাদিবা মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সেই যে তার কোলে বসে আছে, আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেল। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দিব, ওকে তুষি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনে চলে যাব, তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা হবে। ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাদিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল, ওকে আপু, সেই মজা হবে, ইয়ে। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আসতে আসতেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুসুচুন্নি। তুষারের কথায় মারিহা লজ্জায় নুয়ে গেল। চুপচাপ এক পাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিবা মুচকি মুচকি হাসতেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমরা যখন ভদ্রতা জানি না, তবে তুমি শেখাও, দেখি কেমন পারো। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। এ শখ কত, পারবো না আমি। যাও তো, আমাদের কথায় ব্যাঘাত ঘটাতে ঠিকই চলে আসছো, যত সব বন মানুষ। মারিহা হা হয়ে গেল এদের ঝগড়া দেখে। ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না, তখন ওর হাত মুচড়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দেবো? কথাটি শেষ হতেই তুষির চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি। চলো আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলা আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করবো তো বাপ, রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরে কথাটি বলল তুষার। তুষি ফোঁস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ই মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হলে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলল তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে নামিয়ে এনে বলল, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারে একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলে তবেই শান্তি পায় সে। তাই তুষি হনহন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করে ওপরে চেন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়হুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর একে একে 2 হাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলে দেখতে পেল চিরচেনার সেই হাতের লেখা,
মীর জাফরের মেয়ে, কখনো কারোর জন্য চুড়ি কেনা হয়নি? প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো তোর যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেট গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নিমিষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাদিবা তুষি ডেকে উঠল। তুষি এখন আসলো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ হয়নি? হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গিলে। চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই করে ওঠে। কিভাবে হলো এসব? তুষার, দেখলে তো আর রক্ষে নেই। এত চুড়ি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাদিবাও তখন তুষির পানে সন্দিহান চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতেই এসেছে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুড়ি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তা তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসের নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসে তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোনো কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলেছিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরো ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় থাপ্পড় মারল। কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করল। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকাই কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখে তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবে এই লোকটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষারের কথায় মিটিমিটি হেসে মনে মনে বলে, যাতে ঠিক না হলেও তালে ঠিক। পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করেছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা মারিহাও ছিল। পানির কোটা টাক বলে নিয়ে হামিদা বেগম বলল, পায়ের ব্যথা এখন কেমন আছে তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা, খুব খুশি হইতাম নানা ভাই। হালকা হেসে তুষি বলে, অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই, তুমিই আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে, আমি তো তোমার নানু, কেন তুমি কি আমাকে নিজের নানু ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। এবার নানুর কথায় তুষি আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এত সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কি কস, কিছুই বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিহা এক কোণায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল। ওই ঘটনার সময় তাকে রাদিবা তখনই হনহন করে রুমে এসে বলেছিল, আপু রে, ওইদিকে তো অবস্থা করুন, তুষির পা কেটে গেছে, জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ের কিসের নাকি ভবিষ্যৎ বইয়ের জন্য নাকি রাখা সেই চুরিতে। এবার বুঝলি, তুষার ভাইয়ের রিলেশন আছে,
আমার তো মনেই হয়েছে ঢাকায় স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম করছে। কথাটি শোনার পর থেকে মারিহার বুকের ভেতরটা তোলবার শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে না, এটা সে কোনো কালেই সহ্য করতে পারবে না। তখন থেকেই উসখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জেনে থাকে এ নিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলু পিটে বসেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দেবে। যদি শিওর বলতে পারো তবে তোমাকে আমি নিজে যত পারি তত ফুচকা খাওয়াবো। তুষি দুশো কুচকে ভাবুক হয়ে বলে, জি আপু বলো। মারিহার কথায় রাদিবা হাঁ হয়ে যায়। স্টুপিড বোন, তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না, তবে কি এমন কথাতে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবনার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য অধিক আগ্রহী বলে, তুই এমন কি জিনিস করবি যার জন্য এত কিছুর অফার করেছিল? আমাকে বল দেখি, কাটাকাটি সঠিক জবাব দিব। কথা শেষ হতেই মারিহা দিল এক ধমক। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছুড়ে মারিহা, তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ার মধ্যে গতি ভালো লাগছে না, তাই জিজ্ঞেস করছি। আমরা ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুরি টিপ কিনে রেখে দেয়? তুমিই বলো। কথাটি শুনেই তো সে বিষম খেল। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাদিবা গ্লাসের পানি এনে তুষিকে দেয়। তুষি এক নিমিষেই ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার পানে দৃষ্টি দিয়ে রেখেছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাদিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আমি বিকেলেই তোকে বলিনি, তবুও আমার কথা এক বিন্দু বিশ্বাস করলি না তুই? এই, তুই আমার মারপেটে বোন তো? তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি তাই না পারতে বাবা বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে কথা বলবি না। রাদিবা বোনের কথায় রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দিবে সে। আজের একটা বিহিত হতেই হবে। মারিহা আবারও হাসি মুখে বলে, তাহলে তুষি এক কাজ করবে, তুমি তো তুষারের সাথে ভালোই কথা বলো, ভয় পাও না। আসলে ভাইয়ার রাগ আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকের ফোন ঘাটাঘাটি করে দেখবে, যদি কিছু পাও অমনি আমাকে খবর দিবে, ঠিক আছে? তো সে শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড়সড় অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মানকায় চিপায় পড়ার মতো। এখন ওর মনে হচ্ছে চোরকে বলছে, তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটাই কিছুই হলো না। সারা রাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পরই তুষি ঘুমে তলিয়ে গেল। রাদিবাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছুই হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখায় আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাদিবা। মারিহা চিন্তায় ঘুমোতে পারছে না। মন কেমন কু গাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠে তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেই মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর ওঠার নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভেতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষি মা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারে কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলল, মামি
পেছন ফিরে রাদিবার দিকে তাকিয়ে বলে, প্লিজ রাদিবা, একটু যাও না। রাদিবা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। এই যাব এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করলো মারিহা। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনঝিনে গলায় বলল, তুমি যাবে না তুষার ভাইয়া, সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়েই শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনে চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষারের কপালে স্পর্শ করে বলে, দেখি জ্বর হলো নাকি? কই, শরীর তো ঠান্ডা, তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে, মাথা ব্যথা করছে? মারিহার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই, তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না, তাই না? থাপ্পড় দিয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? আমি না গেলে কেউ মন খারাপ করবে? কথাগুলো বলে 1 সেকেন্ডও দেরি করলো না তুষার। হনহন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করে তুষির ওপর ওঠার সব রাগ মারিহার কাছে ঢালল। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকায় কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান শহর সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনোদিন মারিহা কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, মারিহা, কি হয়েছে, কাঁদছিস কেন? তুষার কিছু বলেছে? তার মা তুষারের কথা বলায় আরো কান্নায় বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাই আমাকে বকছে মা, এখানে আমি থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথাও যাবে যাও। এই বলে এক দৌড়ে রুমে চলে গেল। তুষি ওই রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখি দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তুষি মুখ বাঁকা করে উচ্চ স্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মাহিরা আপুর উপরে ঝাড়লে? কাল থেকে কথা বলিনি, বেশ করেছি, কখনো বলবো না বন মানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপটপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তুষি চোখের দিকে পলকহীন ভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তুষি এসব জটিল কথার মানে কিছুই বুঝল না। তাই দুই সুর কুঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবারও ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলল, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী? আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়। বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে। একবেলা কথা না বললে মনটা পাগল পাড়া করে তোলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার একটা কারণ দেখছি। আসলে মন কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষি মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া এরকম মেয়ে আর তো কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? হতেও পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করলো এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বলল তাকে গলা টিপে একেবারে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে। তবুও ভাবুক হয়ে তুষারকে বলে, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটু ফোড়ন কেটেই বলে তুষি। এরপর হিহি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সব সময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না।
কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইট হার্টকে দেখতে চাস তবে আয়নার সামনে গিয়ে বসে থাক, দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছি। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবারও ভালোভাবে বোঝার চেষ্টা করলো। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানে দেখতেই উচ্চ স্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, এমা তুষু, তোর গোবর মাথায় এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানে লতিতে হালকা কামড় দিল। তুষির হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না। নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মাহিরাকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারলেন না। সেই যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল, আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না। সবসময় মুখে থাকে মেয়ে ভুলানো হাসি। ছোটবেলা থেকে একটু একটু করে মনের ভেতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সবকিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা মাত্র ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল। তীব্র গরমের কারণে সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সে দৃশ্য দেখে মাহিরা বুকে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিনের পর থেকেই মারিহা তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার, আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এ ভাবনা বিয়ে পর্যন্ত মারিহা ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই কান দুটো ঝাঝা করে ওঠে। মারিহা আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলল, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলে তোকে আমি রেখে চলে যাব। রাদিবা মুখ মুচড়ে দিল। এরকম মাথার কাছে এসে জ্ঞান জ্ঞান করবি না, যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলে, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ। জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়ই, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোটখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিহা তুষির কথায় তেমন পাত্তা না দিয়ে ব্যাগ নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বললো না। সেই যে বাসা থেকে বের হয়েছে আর আসার নাম নেই। তার মানে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলে, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে। বাসায় একা একা কি করবে? নূরজাহানে তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে। বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামো সহ্য করে, তাই বলে কি ওরা এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচন্ড ভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিচ্ছে। তবুও নূরজাহানের সারা শরীর রি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোন এ বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আর যদি আজাদ হোসেন কিছু না করে সেও এ বাসায় থাকবে না, মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনোদিন এ বাড়ি ত্রিসীমানায়ও পা দেবে না। এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই একটি কথাই, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি। অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এ কথা বলতে বলতে একজন আরেকজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমিশেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছে এই নেই।
সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না, চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়লেন। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারলো খালামন্ডিয়া চলে গেছে। সে খুব ভালোভাবেই বুঝলো নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে, চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছে করে না? তবে একটা কাজ কর, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে, আর সারাদিন দুজনে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াবে। তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই, শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘুরাবো। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদের, রাফসা অনেক কান্নাকাটি করেছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি হাত না কাটতাম তবে কি ওর চোখে পানি দেখতে পেতাম? আর জানিস, এবার দেখেছি শুধু পানি না, এক আকাশ সমান ভালোবাসাও ছিল। তারপর বল, কবে আসবে? আমার কিছু হলেও ওরা কান্না করতো, বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবে, এটাই স্বাভাবিক। ওই সবকে মায়া ভাব, ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ঝটপট পাঠিয়ে দিত, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব, অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলে, আচ্ছা দিচ্ছি। এবার বল, তোর লাইলা কি করছে? তোর পাশে জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, শালা ফোন রাখ, সব সময় ফাইজলামি। ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চ স্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধু মহলে এই একটা ঝামেলা, মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষির আজ ঘুম ভাঙলো তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জঙ্গলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলছে কেন? নিজের বাড়ি বলে কি যা তা করবে? শান্তিতে একটু ঘুমাতেও পারলো না তুষি। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। এরপর ঘুম ঠিক মতো না হওয়ায় সব রাগ তুষারের উপর ঝাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মামি, সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদর এ বাসায় চলে এসছে? এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে, একটা এঁটো কলা খেতে দিলে কি এমন হয়? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরো দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বিয়াদবকে। নূরজাহান হেসে উঠে তুষির কথায় রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, তুইও পারিস তুষি, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর ওপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চ স্বরে কথা বলছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার রাগে গজগজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব বেয়াদব। তুষি মুখ মুচড়ে নাস্তা খাওয়ায় মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমাকে নাস্তা দিবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করেই বলল, আমার জন্য অপেক্ষা করতে, তারপর সবাই খেলবে। কি আমার প্রেসিডেন্ট আসছো গো? তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে? হাস্যকর। হামিদা বেগম ফুকলা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করল। বোঝাই গেল তার একটি কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব সুদে আসলে ফেরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়ে ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে।
পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিল একবারই। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাট ভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সেই যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক সেদিক ঘুরে সব জিনিস নেড়ে চেড়ে দেখছে। গোলগাল চোখ জোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি তোতাই তা তো এবার তাই তোমাকে তো আগে দেখিনি। আমার তাতে তেলবে অনেক ভালো ভালো বল আছে আমার। আচ্ছা আচ্ছা বল খেলি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দুগাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে বলল, আমরা পরে বল খেলবো, আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট ছোট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচে নিয়ে আনলো। এরপর তুষির মতোই দুগালে মুখে লালা লাগিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, হুম হুম আদুল আদুল, তুমি এত কিউট কেন? আমার মেকআপ দিয়ে সাজবে, অনেক সুন্দর করে সাজবো, মজা হবে। তুষি তার কথাই হেসে রাহাকে বুকে চেপে ধরল। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁট জোড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলে, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, রাহার মতো বিউটিফুল। বলো বলো, বিউটিফুল না? আচ্ছা আচ্ছা, তোমাকেও ছাজুনি দিয়ে দেই। তুষির পা জোড়ায় দুহাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবারও কোলে নিল রাহাকে। ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আঁকুবাঁকু করতে থাকলো। এরপর গালে, কপালে, ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোয়ালো। এসব পেয়ে পিচি খিলখিল করে হেসে ওঠে। আদরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্য বলে, বাও, দেখো দেখো, তোমার পিছনে রাক্ষসী। সাজুনি নিয়ে নিলে রাক্ষসী তোমাকে কামড় দিবে, আমি তোমাকে মারবো। ভাও। আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে, সাজতে অনেক ভালো লাগে। রাহা সাজতে এত ভালো লাগে কেন? অনেক বিউটিফুল লাগে, ও অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হনহন করে তুষার ও রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। মুখ কুঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, রাহা বুড়ি কি করে? সাজুগুজু করছো? বেশি বেশি সাজুনি করো, এই বিয়াদবের সব জিনিস নষ্ট করে দাও। এইসব কিছু আমার। ভাইয়া আসো, তোমাকে একটু দিয়ে দে। রাহার কথায় তুষার হেসে তুষির মুখে খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কি দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য, এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করলো। ধীর হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে, একটু পরেই মুখ ধুতে যেতাম। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। এক দৃষ্টিতে নেশাতুর ভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট ঠোঁটে চুমুর আঁকুবাঁকু। দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে। তুষার হুট করে ঘোর লাগা গলায় তুষির দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমু না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। রাহা শোনা, তুমি একটু দু হাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটির সাহায্যে সুন্দর করে নিজের মুখ ঢেকে জবাব দেয় রাহা, আমি মুখ ঢাকবো কেন? তোমরা কি করবে? কিউটিকে আদর করবে। কথাটি বলেই টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথা জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে তুষুর গালে চুমু খেল।
এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষার লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে খপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলো পাথারি কাতুকুতু দেয়, আর সে খিলখিলিয়ে হেসে কোটি কোটি হয়। তুষার রাহাকে সাবধানের স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, এ কথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না, এই বদদোয়া দিয়ে দিলাম। সাবধান, কেউ যেন না জানে। জামাই আদর করবে না কেন? মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে কথাটি বলে রাহা। তুষি ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউ রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না, তবুও রাহার উপর মায়া পড়ে যাওয়ায় চারপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথা চুলটাচ্ছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ একপাশে গিয়ে বসলো। মিনিট দুয়েক যেতেই তুষিকে দেখে রাহার চোখ মুখে দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝেই উচ্চস্বরে বলে উঠে সে, আম্মু তুমি জানো ওই ভাইয়াটা আপুকে পাপ্পি দিছে। আমিও পাপ্পি খাবো আম্মু। ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদর করো, অনেক আদর। রাহার কথায় সবাই হা হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে বিষম খেয়ে কাশতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারল না, চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা! নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আরেকবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি, এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি খাবো, মজা মজা। ভাইয়া আপুকে আদর করছে, আমারও অনেক আদর দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চ স্বরে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাব না, পাপ্পি না দিলে যাব না। আপুকে শুধু কেন আদর করবে? আমি অনেক আদর চাই, না দিলে সবাইকে মারবো। ভাইয়া আমাকেও পাপ্পি দাও। ভ্যা ভ্যা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101টা গালি দিল রাহিকে। বলল, শালির ঘরে শালি, এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্জাত, তখন কি নিষ্পাপ সেজেছিল। ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ। শালি সাধে কি আর বলি, নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো মান সম্মান সব শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে, তার হিসেব নেই। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে, মুখ তোলার আর জো নেই। অসভ্য বন মানুষ আজ মান সম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার। সে আর মামির সামনে বসে থাকতে পারল না, আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক দৌড়। তুষার সন্ধে চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সেই যে বাসা থেকে বের হয়েছে, আর ফেরার নামগন্ধ নেই। ইচ্ছে করে সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে, তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার। তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল, এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম কেউ রাজি ছিল না, এখন সবাই রাজি। জানিস, হুট করেই একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা সর্বনাশ হয়ে গেছে রে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘোরে ওর সাথে তাল মিলিয়ে উচ্চ স্বরে বললাম, কি হয়েছে কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমের সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞেস করলো, কে মারা গেছে, কি হয় তোমার? বল দেখি কি একটা অবস্থা। শালার তামিম সেই ছোটবেলা থেকেই কোন ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করে হাসতে হাসতে তৌফিকের পিঠে দড়াম করে তুষার দিল এক থাপ্পড়। তৌফিকও বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারের উদ্দেশ্যে বলে, তারপর কি হলো? তুষার গলা খাকারি দিয়ে বলে ওঠে, তারপর আর কি? শালাই তখন আমাকে বলে, জানিস সিয়াম সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল, এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালি টালি আছে কিনা আমাদের জানিয়ে তারপর যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম।
তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরে সরে মাথায় চাটি মেরে বলল, এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে, মামা বিলটা তৌফিক দিব, আমি এখন বাসায় যাবো। ওই তৌফিক তুই বিল দিয়ে দিস, গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষারের নাগাল পাওয়া যায়নি। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল, মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখন পড়াশোনা করছে, পড়তে থাকুক, চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না। মা, তুমি জানো না পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে? তাহলে আমি আর কি কমু? মেয়ে রাজি থাকলে তরিকুলের সাথে কথা বল, আজাদরে নিয়া বিয়ের কথা বলতে যা। তুষিরে নাতভাব করতে আমার কোনো অসুবিধা নাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী, শান্ত স্বভাবের। তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটাকে জানি কষ্ট না দেয়। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারেন না। নূরজাহান মশারি টাঙিয়ে মায়ের পাশে বসে বলল, আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসে তুষিকে। হয়তো একটু ঘাটতেরা, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে, শোনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখে জবাব দেয়, বলো, কি বলবে, শুনছি আমি। এভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে। আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলে। আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। নিজেও বিছানায় বইয়ের সাথে এসে বসলেন। এরপর বললেন, নূর, এবার বলো, কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনেই মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুফরু কুচকে বিস্মিত হয়ে আজাদ হোসেন বলে, কি? এখন এসব কি ভাবো? আতিক ভাই কি বলেছে মনে নেই? আর মেয়েটারও তো বিয়ের বয়স হয়নি। আহা, আগে শোনো না। আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো। হলে ভালোই। মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সবসময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে বেশি খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে, হ্যাঁ, শুধু তুমি একাই বুঝি খুশি হবে, আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো? ও সরি, শাশুড়ির মতো। হু হু করে আজাদ হোসেন হেসে উঠল। বইয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময় ফিরে গেছে। হঠাৎ করে নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে দামড়া বেটা বলে হনহন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেলেন তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেলেন তিনি। তারপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশে চেয়ার টেনে বসে বলল, কি রে, এখনো ঘুমোসনি কেন? আমি আরো ভাবলাম হয়তো তুই ঘুমিয়েই কাঁদা। মামির সামনে তুষি বেশ লজ্জা করছিল, তবুও কাছামাছি করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়, কোচিং এর পড়াগুলো শেষ করছিলাম মামি, একটু পরেই ঘুমাবো আমি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালেই মুখ ফসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারলো, চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো। দেখলো মিটিমিটি হাসছে তিনি। তুষির লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে, অনেক পড়া,
এবার চল, তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখব। মাথা তুলে একবার তাকিয়ে আবারও নিচু করে ফেলল তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলে, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কে বলেছে টিভিতে দেখব? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বন মানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তারপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক। ঢং করিস না আমার সাথে। তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পাশ করে এসেছি। চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলেই তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমে তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করছে। ঘন্টাখানিক পরেই তুষি সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকাতেই দেখতে পেল সে ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করলো। রুম তখন আচ্ছা অন্ধকার। বড়সড় দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণ চিহ্ন পাওয়া যায় না, আর আজ আস্ত একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘুরে ঘুমোচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগে আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বই জিনিসে পরির নজর পড়লো। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলো। বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটি হালকা ফাঁক করে আয়েশ করে ঘুমোচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন নদীর তীব্র স্রোতের শ্বাস আর শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝে পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধ্যানে মুখ পানে তাকিয়ে থাকলো। নিজে জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরখ করতে লাগলো। আলগা ঘন কালো চুল, ছোট্ট কপাল, ঘন পলবের দুটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কোয়ার নেই ঠোঁট আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলার সেই কালো তিলটাকে স্পর্শ করলো তুষার। ঠোঁট জোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এরকম এলোমেলো হয়ে ঘুমোনো দেখে তুষারের মনের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথার ভিতর ভন ভন করে। নিজেকে অনেক সামলিয়ে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকট থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মাঝেও হালকা চোখে চেয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয়ে টপ করে আবারও চোখ বন্ধ করে ঘুমের ভান নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে, গায়ে জামাটা বোধ হয় সরে গেছে। ওই যা, ওনাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমেই বা কি করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে অনেক সময় মাথা চুলকানোর পর। এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভাগ করে মাথা চুলকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথার চারপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলে ঢালা বিনুনি করতে সক্ষম হলো। তখন তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। ভয়ে হৃদস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশেকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলে, তুষি চুন্নি, তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তাল বাহানা করছিস? জানিস এই মুহূর্তে ভেতরের আমিটা বড্ড বেসামাল হয়েছে। ইচ্ছে করছে ঠুস করে তোর গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমাচ্ছিস, এদিকে আমার হৃদস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝে অ্যাটাক ফ্যাটাক করে বসি। তুষি চুন্নি রে, বিয়ের আগেই যত পারিস ঘুমা, তারপর সব কিছু শোধ তুলবো। হাজার হাজার রাত একটু ঘুমাতে দিব না। কি সৌভাগ্য রে তোর,
বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষ করেই টপাস করে আবারও গালে চুমু খেলে তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে অন্য রুমে চলে গেল। তুষার চলে যাওয়ার শব্দ পেতেই ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। একটু আগে মাদকের ন্যায় কথাগুলো এখনো ওর কর্ণতয়ে পাচ্ছে। কান দুটি লজ্জায় ঝাঝা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি, এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়ে হঠাৎই চুলের কথা মনে পড়ে গেল তুষির। পিঠ থেকে এক টানে চুলগুলো সামনে আনতেই দেখতে পেল কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বিনুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতে পরা রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকায় তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে উঠে মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়ে ভেবেই কাটিয়ে দিল তুষি। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লিখে, আর সে তুষারের দিকে অপরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনার অবিচ্ছন্নভাবে সময় পার করে দেয় হাজারবার, বহুবার। আমিনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করল। ফোন কানে দেওয়ার সাথে সাথে আমিনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি তুষি অনেকদিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষি রুমে গেলে আমার দম বন্ধ লাগে। তানহা চলে যাওয়ার পর তুষিও তো যদি দূরে থাকে তাহলে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করে হোক আজই পাঠাও। বুকের ভেতর কষ্টগুলো চাপিয়ে ধীর গতিতে কথাগুলো বললেন তিনি। তার বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে। তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকেই একা থাকার অভ্যেস করো। না না না, তুষিকে আমি বিয়েই দেব না। এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন তবুও মেয়েটা আমার চারপাশে ঘুর ঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়, মেয়ের মা হয়েছ বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শোনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করেই এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটা কি ফুপির কথা মনে পড়ে না? দুজন মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে, তাই না? তুষি তো সুযোগ পেলেই মাথায় উঠে বসে, পড়াশোনা তো একবারেই চাঙ্গি উঠিয়ে বসে আছে, তা আমি জানি। মুচকি হেসে জবাব দেয় নূরজাহান, তুষির মতো শান্ত মেয়ে হয় ননদিনী? তুমি আমাকে একটুও জ্বালায়নি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে। মেয়েটাকে এই কাঁদায়, আবার এই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষারের মতো ঘাট তেরাকে একমাত্র তুষিই ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে। ফোনের ওপাশ থেকে আমিনা বেগমও হেসে দেয়। এরপর আরো নানান কথা দুজনে বলতে থাকে। কেউ কখনো দেখে বলতে পারবে না তারা ভাবি ননদিনী। সব সময় একদম দুই বোনের মতো একজন আরেকজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমিনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশ্বাস দিয়েছে তার আদরের ছোট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমিনা বেগম এই কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। তুষি থাকলে বাড়ির সব সময় মাথায় করে রাখে। সারাদিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজার জন্য আজ নানান রকম রান্না করবে আমিনা বেগম। নিজে বেড়ে খাইয়ে তবে তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা আজই বাসায় আসবে ভাবলে আমিনা বেগমের খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। তুষার বাইরে ছিল। তুষিকে পাঠাতে হবে বলে নূরজাহান ফোন করলেন তুষারকে। ফোন দিয়ে বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে বেড়ায় কেন? কয়েকদিনের জন্য আসে মায়ের কাছে, একটু বসতে পারে না? তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ঝাড়লেন। এরপর চিল্লিয়ে বলল, এই তোর সমস্যা কি? বাসায় থাকলে কি মন পুরো ছাই হয়ে যায়? আমার কাছে বসে দু চারটে ভালো মন্দ কথা বলবি তাও তো না। যতক্ষণই টাঙ্গাইলে আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি। তুই খালি আজ বাসায় আয়। কি ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তোলা ভুলে গেছি? আজ পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলবো বেয়াদব। আয় তুই বাসায়।
মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আম্মাজান রাগ করো কেন? আসছি বাবা, আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা, কিছু না, আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখতে পেল উপন্যাসের বই নিয়ে এক ধ্যানে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্য বই পড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিকমতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে, একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তোর স্যার আমেনাকে ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাসে যেতে। বাসার কথা মনে হতে চট করে হাতের বইটি পাশে রাখে। হালকা দুফরো কিঞ্চিত করে তুষি বলে, মামি এখন আমি যাব? আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না। কখন ফোন করেছিল? আর মামা তো বাসায় নেই, কে আমাকে নিয়ে যাবে? কেন তুষার নিয়ে যাবে? আমি ওকে ফোন করে আসতে বলেছি। তাছাড়া তোর মাও তুষারের কথা বারবার বলছিল, তাই ভাবলাম ওই নিজেই যাক। এখন তোর কি কোনো সমস্যা তুষারের সাথে গেলে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করলো তুষির। তবে এসব কি মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে যায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বোন মানুষকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপির বাড়ি গিয়ে সে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমনভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্য তুষির হাজারটা কথা শুনতে হয় তুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দেবে আমাকে যেন না খেপায়, তাহলে কিন্তু খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে উঠে তুষির থুতনিতে 2 আঙ্গুল রেখে বলল, আচ্ছা বলে দেব। তা আর কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারল এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দিবে। তুষি লজ্জা লজ্জা মুখে কণ্ঠ শক্ত করে জবাব দেয়, মামি তুমি কি যাবে? যাও বলছি। উচ্চ স্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে হতে বলে, যাচ্ছি যাচ্ছি, কিছু বললেই তো নুয়ে পড়িস। বড় হ তাড়াতাড়ি, আর আমার কাছে একেবারে চলে আয়। আজ যেতে দিচ্ছি বলে ভাবিস না কদিন পরেও যেতে দেব। যাওয়ার নাম নিলেই একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুষি মামির কথার আগা মাথা না বোঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখলো তুষি সবকিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখেই দুশু আপনা আপনি কুচকে গেল। মনে মনে ভাবলো, এই ফুপ্পিকা বাচ্চা এভাবে সংসারে বসে আছে কেন? যাচ্ছে কোথায়? তবে মুখে বলল, কিরে বেয়াদব, কোথায় যাচ্ছিস? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগে তুষারের কথা জবাব দেয়, তোর ফুপি ফোন করেছিল, আজও তুষিকে নিয়ে যেতে বলেছে। আয়, তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না, সেই নিয়েই কত কান্নাকাটি করছিল আমিনা। তুষার এমন কথায় হা হয়ে যায়, চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তুষু আজ চলে যাবে? কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বলে, কেন রে নানু ভাই, তুষিকে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়ে করে চিরদিনের জন্য নিয়ে আয়। বুড়ি তুমি মুখ বন্ধ করো, পারলে তো তাই করতাম। তুষি মুখ চুপসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জঙ্গলিভূত মুখে লাগামহীন কথা বলতে? এরপর তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো। যাওয়ার সময় হামিদা বেগম আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাত বউ রূপে দেখি, এই বিউটির ইচ্ছে পূরণ করিস। তুষি কাপড় রাগ দেখিয়ে বলে, বাজে কথা বলো না তো নানু, গেলাম আমি। দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে পড়ে তুষি। সিএনজিতে আরো ছেলে আছে বিধায় তুষার পেছনে বসলো তুষির সাথে। গাড়ি চলছে নিজ গতিতে। তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই কয়েকদিনে তুষারের সাথে কাটানো দুষ্টু মিষ্টির স্মৃতি। এসব ভাবতে ভাবতে পাশে ফিরে দেখতে পায় তুষার ওর দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় লজ্জায় আবারও বাইরে ফিরে তাকায়।
হুট করেই তুষি অনুভব করে তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঢোক গিলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরল তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলে, যেভাবে আছিস সেভাবেই থাক, একটু নড়াচড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না, বুক ধড়ফড় করা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাতের উপর চলে গেল। এরপর তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলে, নানু যা বললো এটা যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইট হার্ট? সুইট হার্ট কথা শুনে মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝাঁঝা করছে, কান গরম হয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষি, ছাড়ো তুষার ভাই, সবাই দেখে ফেলবে। মুহূর্তেই চোখ বড় বড় করে তুষার বলে, কি বলিস? সত্যি সবাই দেখে ফেলবে? হায় হায়, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেলে। এমন ঠাট্টাময় কথায় তুষি দাঁত কিড়মিড় করে জোরে তুষারের বাহুতে কিল বসালো। তুষার হেসে কোমর থেকে হাত সরিয়ে বাহুতে জোরে চেপে ধরে একবারে তুষিকে ওর বুকের ভেতর নিয়ে আসলো। তুষি বেজায় রেগে গেল এই নির্লজ্জ তুষারের কাণ্ড কারখানা দেখে, অথচ তুষারের এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। সামনে তাকিয়ে শক্ত করে বুকে চেপে ওভাবেই ধরে রাখলো তুষিকে। মনে হচ্ছে এ বুঝি ছেড়ে দিলে হাওয়া হয়ে যাবে। ওরা সন্ধ্যের আগে বাসায় পৌঁছালো। তুষিকে দেখেও আমেনা বেগম তেমন কোনো পাত্তা দিল না, একেবারে তুষারের জন্য পাগল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে শরবত, নাস্তা আরো কত কি আনলেন তার হিসেব নেই। সে পারে না একদম তুষারকে সবকিছু গিলে খাইয়ে দিতে। তুষির মায়ের এমন আদিক্ষেতা তার মেজাজ ভীষণ চটে গেল। যার জন্য এ বাসায় আসলো তারই কোনো বার্তা নেই। রেগে বোম হয়ে মনে মনে বলল, তুমি আমার মা নও, তুমি আসলে আমার পরম শত্রু। জানো, আমার মিনিটে মিনিটে সন্দেহ হয় আমি কি আসলেই তোমার পেট থেকে হয়েছি নাকি কুড়িয়ে পেয়েছিলে। একবার শুধু এ বাড়ি থেকে যাই, আর জীবনেও পা দিব না এ বাসায়। হনন করে নিজের রুমে গিয়ে খট করে জোরে দরজা বন্ধ করলো। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পেল রিমির সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে তুষার। সব কথার মূল টপিকই হচ্ছে পড়াশোনা। রিমিও মুগ্ধ হয়ে একের পর এক সব কথা গিলে খাচ্ছে। ভাবটা এমন যেন রিমি এসএসসি নয়, পারলে পাবলিক ভার্সিটিতে ভর্তি এক্সাম দিতে যাবে। তুষি মুখ ভেঙচি কেটে জান্নাতের রুমের দিকে এগিয়ে যেতেই তুষার উচ্চ স্বরে বলে, তুষি চুন্নি, তোর মাথায় তো সারাক্ষণ গোবর ঘুর ঘুর করে। এই দেখ রিমির মাথা, মনে হয় একদম নিউটনের উত্তরাধিকারী, আর তুই হিরো আলমের উত্তরাধিকারী। আয় আয়, ওর পা ধোয়া পানি খেয়ে যা। এই রিমি, যাও তো বালতি করে তোমার পায়ের পানি নিয়ে আসো। আচ্ছা, এই বেয়াদবকে আমি খাইয়েই ছাড়বো। রিমি উচ্চ স্বরে হেসে উঠল। তুষারও পচাতে পেরে বেশ খুশি। মিটিমিটি ঠোঁট কামড়ে হাসছে তুষার। জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গজগজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাড় থেকে মুন্ডু আলাদা করে তবেই শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোমান্টিক হয়ে যায়, মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের বড় ভাই। বজ্জাত ছেলে মানুষ, একেবারে মুহূর্তেই গিরগিটির মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভৌ দৌড়। ওর পেছনে পেছনে তুষিয়ে দৌড়াতে লাগলো আর বলল, তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তার সাহস সাহস থাকতে দৌড়াচ্ছিস কেন? আজ পাই তোকে মামার নাম ভুলিয়ে দিব বলে দিলাম। জঙ্গলি ভূত, যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আমার পেছনে পড়িস কেন? আয় খালি সামনে, তোর মাথার একটা চুলও সাথে থাকবে না, ফাজিল। এদের এমন বাজরামতে আমেনা বেগম তুষিকে হাজারটা বকা দিল। জান্নাত চিল্লাচিল্লি শুনে বাইরে এসে এই অবস্থা দেখে হেসে ফেলে। রিমি তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরেছে। তুষিকে যা খেপিয়ে দিল না তুষার ভাই, বেশ হয়েছে। একসময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অনবরত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষার এসে ফ্লোরে ওর সামনে বসলো। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলল, নে, এবার নিজেই ধরা দিলাম। তবে মরার আগে ভেবে দেখিস, মানুষটা কিন্তু তোরই। যতবার আমাকে খুঁজতে খুঁজতে তুই হাঁপিয়ে যাবি, ততবার আমি নিজেই তোকে ধরা দিব। তোর এই ছোট্ট মনেই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব রেখে আমি কত দূর যেতে পারবো বল তো? এবার ষাঁড়ের মতো ফুসফুস বন্ধ করে শান্ত হ দেখি। কি করলে রাগ কমবে বল? আদর দিব? আয় তাহলে আদর করি, আয় আয়। তবুও একটু রাগ ক্ষমা আমার রাগিনী।
তুষির কি হলো কে জানে, হুট করে রাগ নিমেষে পানি হয়ে গেল। চুপ করে বসে রইল সে। আর তুষার রাগ কমাতে পেরে ওর কোলে মুখ রেখে ঠোঁট টিপে হাসলো। ভালোবাসার মানুষকে যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারি তবে তার মন বুঝলাম কই। আমেনা বেগমের চাপাচাপিতে আজ তুষি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে, সাথে তুষার তো আছেই। কখনো যদি একটু দেখেছে পড়া বাদ দিয়ে ঝিমোচ্ছে, তখনই মাথায় জোরে থাপ্পড় মেরেছে। দুশো কুচকে বাঘিনীর মতো তুষারের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে তুষির রাগে ভীষণ রকম ফুসছে। নিজের মার সামনে থাকায় তুষারের সব রকম অত্যাচার মাথার নিচু করে অসহায়ের মতো মেনে নিতে হয়েছে তাকে। পাক্কা একটানা 3 ঘন্টা তুষার ওর পাশে বসে সব পড়া আদায় করে নিয়ে তবেই সে ঘুমানোর জন্য অনুমতি দিয়েছে। রাত তখন 12টা। ততক্ষণে সবাই ঘুমিয়ে নাক ডাকছে অনবরত। টেবিলে বইপত্র সব গুছিয়ে ধপ করে শুয়ে পড়ল তুষি। এরপর তুষারের দিকে এক পলক তাকিয়ে বলল, জঙ্গলি ভূত, রুম থেকে যাও বলছি, ঘুমোতে দাও শান্তিতে। আজ তুমি যা করলে এর শোধ আমি অন্য একদিন তুলব। মেঝের দিকে এতক্ষণ তাকিয়েছিল তুষার। সে এক মনে ভাবছিল দিন যতই পেরোচ্ছে ততই যেন ভালোবাসার গভীর রূপ নিচ্ছে। এক মুহূর্তে তুষিকে না দেখলে কেমন হাঁসফাঁস লাগে, মনের মাঝে অশান্তি বিরাজ করে সারাক্ষণ। ইচ্ছে করে সামনে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। হাজারবার দেখেও যে এ দু চোখের তৃষ্ণা মেটে না, বিরক্ত আসে না। এবার তুষির দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে জবাব দেয় তুষার, জানিস তুষু, আমার যদি পাখির মতো সাথী থাকতো তাহলে সবসময় তোকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। থাকতো না কোনো ব্যস্ততা, রোজকার সময় তোকে রেখে দূরে যাওয়া। এই মানুষ জীবনে কত কাজের চাপ, দায়িত্ব, এসব কিচ্ছু থাকতো না। শুধু তুই থাকতি পাশে, আর আমি তোকে নিয়ে ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্লান্ত হলে কোনো এক গাছের ডালে বসে একটু জিরিয়ে নিতাম। থাকতো না কোনো গন্তব্য, থাকতো না বাড়ি ফেরার তারা। আর এটুকু বলে অল্প থেমে ডান হাতের এক আঙ্গুল দিয়ে বুকের বাপাসটা দেখিয়ে বলে, আর এখানে তোকে লুকিয়ে রাখতাম। দিন দিন কেমন জানি অবাধ্য হয়ে যাচ্ছি। আমি আর আমার মাঝে থাকতে পারছি না। এখন এক কিঞ্চিত দূরত্ব সহ্য হয় না আমার। তুষারের অনল গোল করে বলা কথাগুলো তারাই তুষি অর্ধেক বুঝলো আর অর্ধেক বুঝলো না। এদিকে ঘুমিয়ে তুষির চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। ঘুমাতে না পেরে মনে মনে বেশ বিরক্ত হলো তুষি এসব উদ্ভট সব কথা শুনে। সে ভাবলো না ঘুমিয়ে তুষার ভাই পাগল টাগল হয়ে গেল নাকি, মাঝরাতে কি মাথা পুরাই খারাপ হয়ে গেছে। তাই সে গলা হালকা খাকারি দিয়ে বলল, এসব কথা পরে শুনবো তুষার ভাই, প্লিজ আমাকে ঘুমাতে দাও। কয়েকদিন পর পরীক্ষা, তুমি কি চাও আমি এখন না ঘুমিয়ে অকালে মরে টরে যাই? তুষির মোটা মাথার কথাগুলো শুনে তুষার ফুস করে নিঃশ্বাস ছাড়ল। একে বোঝানো বড় দায়। এর জন্যই জ্ঞানীরা বলে ছোট মানুষের সাথে প্রেম ভালোবাসা করতে নেই। তাদের বোঝাতে যাবে এক, আর তারা বুঝে নেবে আরেক। আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুষার। এরপর রুম থেকে বের হতে হতে মুখে অসীম দুষ্ট জড়ানো গলায় উত্তর দেয় তুষার, ঘুমা, এসব ওই গোবর মাথায় বুঝবে না। আসলে কি বলতো, আমার আদরের অভাবে দিন দিন তুই আরো বলদ হয়ে যাচ্ছিস। একটা সহজ কথাও মাথায় ঢুকে না। আমি এমন একটা মহান ব্যক্তি হয়ে এসব সহ্য করতে পারি না। আমার আদরের অভাবে একটা মেয়ে শুকিয়ে যাবে, বলদ হবে, এটা মেনে নিবই না আমি। আমার মাঝে অফুরন্ত আদর কিলবিল করছে। অনুমতিপত্রে সাইনটা করে নিয়েই তারপর সব তোর মাঝে বিলিয়ে দিব। তুই আর রাত জেগে এসব নিয়ে চিন্তা করিস না। আমি দেখছি কি করা যায়। দেশের একজন সুনাগরিক হয়ে এর একটা বিহিত আমি করেই ছাড়ছি। তুই বরং আরামে ঘুমা। তুষি ওর ফালতু কথায় কান্না দিয়ে বিছানা থেকে উঠে খট করে দরজা লাগিয়ে দিল। কি ভেবেছে কি এই বচ্চার ছেলে? আমার মা বাবার আদর কি কম পড়েছে? ঢাকা থেকে থেকে একদম নষ্ট হয়ে গেছে, মুখে কোনো লাগাম নেই। এরপর তুষি নিশ্চিন্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। তুষার সকালে নাস্তা করে 10টার পর বাসায় চলে গেল। যাওয়ার আগে বারবার তুষিকে বলে গেছে যে করেই হোক ভালো রেজাল্ট করা চাই, নয়তো এই ফেলটুসকে কেউ বিয়েও করবে না। সারা জীবন চিরকুমারী হয়েই কাটিয়ে দিতে হবে। খাবার টেবিলে আতিকুর রহমান ছিলেন বলে চুপচাপ ওর কথা গিলেছে তুষি। এরপর তুষার এক দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে নিজের চোখের খোরাক মেটায়। ফুপা, ফুপি, রিমি, নাজমা, জান্নাত সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে পরিশেষে রওনা হয় তুষার। তুষি আজ সারাদিন আমেনা বেগমের কথায় নিজের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কেমন জঙ্গলের মতো হয়েছিল সবটা। এসব দেখে আমেনা বেগম খ্যাপাটে গলায় গজগজে কণ্ঠে বলে,
মনে হয় এই ঘরে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। তোর আর গরুর মধ্যে শুধু একটাই তফাৎ, গরুর লেজ আছে কিন্তু তোর লেজ নেই। তুষি ঘর ঝাড়ু দিতে দিতে উত্তর দেয়। মা ভুল বললে, গরুর শিং আছে, আমার কি আছে? দেখো তো, গরুর কথা বলতে পারে। তাছাড়া বড় কথা, গরুর 4 পা, আমার 2 পা। এবার বলো, কোন দিক দিয়ে তোমার মনে হয় আমি গরুর সমতুল্য? মেয়ের এমন ফাজলামো দেখে খেপে যায় তিনি। তেড়ে এসে চোখ গরম করে বলে, ফাজিল মেয়ে, একদম বাপের বংশের মতো স্বভাব পেয়েছে। আমি যে মা হই সেই খেয়ালও নেই। আস্ত শয়তান বাপ বেটি। তুষি দৌড়ে রুমের বাইরে চলে আসে। মাকে রাগিয়ে দিতে পেরে হাসতে হাসতে ঢলে পড়ল সে। তার মা যে ভালোবাসার মানুষ। কয়েকদিন অবশ্য তুষিও আমিনা বেগমকে অনেকটা মিস করেছে। বাসায় থাকলে সকলেই প্রতিদিন মা মেয়ের এমন হাজারো খুনসুটি দেখতে পায়, আর সবাই হেসে কুটি কুটি হয়। বিকেলে রিমি আর তুষি কোচিং এর জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আজ অনেকদিন পর জুইয়ের সাথে দেখা হবে। জুই যে প্যাঁচার মতো মুখ ফুলিয়ে বসে থাকবে এটা তুষির আগে থেকেই জানা। তুষি ক্লাসে গিয়েই চোখ ছোট ছোট করে চারপাশে খুঁজতে লাগলো জুইকে। কই, তার তো টিকিটাও দেখা পাওয়া যাচ্ছে না। রাতে বারবার তুষি মেসেজ করেছে সে আজ কোচিং এ ক্লাস করবে, তবুও কেন আসলো না জুই? অভিমানের পাহাড় বেশ বড়সড় হয়ে গিয়েছে তা ভালোই বুঝতে পারল তুষি। আজ আর একা একা ক্লাসে মনোযোগ দিতে পারল না সে। বেস্ট ফ্রেন্ড একদিন স্কুলে না আসলে সেই ক্লাস পাংশে লাগে। যতই সবাই আসুক, কথা বলুক, তবুও মনে হয় কি যেন নেই। তার সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমন তো লাগবেই। কেমন মনের ভেতর হাহাকার হয়ে দম বন্ধ করা অবস্থা হয়। মন খারাপ করে অনেক কষ্টে ক্লাসগুলো করলো তুষি। চুপচাপ ক্লাসগুলো শেষ করে রাস্তায় বের হয়ে রিমিকে বলল, রিমি, তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। জুই আসেনি, শরীর খারাপ হলো নাকি আবার, তাই ভাবছি ওর বাসায় যাব। আমার ভালো লাগছে না। নাকের ডগার সামনে থেকে বাম হাত দিয়ে ঠেলে চশমাটা ঠিক করলো রিমি। এরপর সারা মুখ গম্ভীর করে জবাব দেয়, আজ সন্ধ্যা হয়ে যাবে একটু পর, কালকে যাস সকালে। তোকে না দেখলে কাকিয়া বাসায় ঢোকার সাথে সাথে তুল কালাম বাঁধাবে। আরে যা না রিমি, ভালো লাগছে না। আজ ক্লাসে আমি মন দিতে পারিনি। জুই যে আমার উপর ব্যাপক রাগ করে আছে তা বেশ বুঝতে পেরেছি আমি। তুই তো জানিস ওকে ছাড়া আমি থাকতে পারি না। ক্লাসে মনে হলো কখন শেষ হবে আর আমি একটু শান্তি পাবো। রিমির এবার মেজাজ চটে যায়। বারবার বোঝানোর পরও তুষি নাছোড় বান্দা, সে জুয়ের বাসায় যাবেই। তাই রিমি গমগমে গলায় বলে, যা ইচ্ছে কর, আমি গেলাম। কাকিয়া বকাবকি করলে তখন আমাকে বলতে পারবি না। ঝাড়ুর বাড়ি খেলেও না আমার কোনো দোষ নেই, যত সব। তুষি মুখ বাঁকিয়ে হেসে রিমিকে দুহাতে জড়িয়ে ধরে। তারপর তাড়াহুড়ো করে রিকশায় উঠে যায় জুয়ের বাসার উদ্দেশ্যে। রিমিও শেষে হতাশ হয়ে একা একাই বাড়ির দিকে পা বাড়ালো। জুয়ের মা মনিরা সুলতানা কলিং বেলের শব্দে বারান্দা থেকে হুড়মুড় করে দরজা খুলে দেয়। তিনি দেখেন তুষি হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তুষিকে এ বাসায় আসতে দেখে ভারী খুশি হয়ে যায় তিনি। মাথায় হাত বুলিয়ে টেনে ভেতরে নিয়ে আসে। এরপর আদুরে স্বরে জিজ্ঞেস করে, এতদিন পর বুঝি আন্টির কথা মনে পড়ল? তুষি, তুমি আগে তো অনেক আসতে, এখন আসো না কেন? তুমি জানো জুই সব সময় তোমার কথা বলে, তোমার নামে হাজার হাজার অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি শুধু ওর বাচ্চামো দেখে হাসি। কথা বলতে বলতে তুষিকে নিয়ে সোফায় বসালেন। এই মানুষটাকে তুষি যত দেখে ততই অবাক হয়। সেই ক্লাস 6 থেকে জুয়ের সাথে বন্ধুত্ব ওর। সেই সুবাদে শত শত বার এ বাসায় আসা যাওয়া তুষির। যতবারই এসেছে ততবারই মনিরা কখনো তাকে কটু কথা শোনায়নি। অজস্র আদরে ভালোবাসায় কাছে টেনে নিয়েছে। জুয়ের সাথে গলা ফাটিয়ে হাসলেও কখনো বিরক্ত বোধ করেনি, বরং তিনি নিজেও তাদের সাথে ঠাট্টা করেছেন। তুষির মাঝে মাঝে ইচ্ছে করে দুজনের মাকে অদল বদল করতে। ঠোঁটে দারুণ হাসি নিয়ে মনিরা সুলতানার কথার উত্তর দেয় তুষি, আসবো আন্টি, আসলে পরীক্ষার চাপে এখন আর কোথাও যেতে পারি না। জুইকে দেখছি না আন্টি, কোথায়ও আজ কোচিংয়েও দেখলাম না। ও কি জানে না ওকে ছাড়া আমি ক্লাস করতে পারি না? রাতে কত করে বললাম আজ আমি যাব, গিয়ে দেখি জুইয়ের অস্তিত্ব নেই। তুষির কথায় উনিও হেসে ফেলে। এরপর বলে, যেতে চেয়েছিল, কিন্তু সকাল সকাল ওর খালামণি ফোন করে বলল জুইকে আজই একটু পাঠিয়ে দিতে। আসলে আমার বোনের মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে তো, সেই জন্যেই আমি পাঠিয়েছি জোর করে। কিন্তু আজ তুমি ক্লাসে যাবে বলে সে কিছুতেই যাবে না। বারবার আমার পেছন পেছন ঘুরে উসখুস করে বলেছে আম্মা কালকে যাই। জানো তুষি আজকে কত দিন পর আসবে, তোমার কোনো ধারণা আছে? ও মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে আমাকে দেখতে হবে না।
কত কথাই পিচ্ছি পেটে জমে ফেলে ফেপে আছে। আজ না বলতে পারলে মরেই যাব মা। দুজনেই উচ্চ স্বরে হেসে ওঠে। এরপর তুষি কিছুক্ষণ থেকে ভাবে বাসায় গিয়ে জুইকে কল করা যাবে। তাছাড়া যে সারপ্রাইজ দিতে এসেছিল তা তো দেওয়া হলো না। এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। ভেবেছিল তুষিকে দেখে হাঁ হয়ে যাবে জুই।